শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে জনজাতীয় গৌরব দিবস ও ৫৫তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির প্রাকচিত্র। এ মাসের ১৫ তারিখ দেশজুড়ে উদযাপিত হল আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী জনজাতীয় গৌরব দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, দেশের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন উপজাতীয় মানুষজনেরও উন্নতি হবে। আদিবাসী সম্প্রদায়ের দ্রুত সর্বাঙ্গীন উন্নতি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এই উপলক্ষে বিহারের জামুইয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬,৬০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। তাঁর ভাষণে শ্রী মোদী বলেন, আদিবাসী সমাজের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুবন্দোবস্ত করাই এনডিএ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। धरती आबा बिरसा मुंडा के इस भव्य स्मरण के बीच आज 6,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। इनमें मेरे आदिवासी भाई बहनों के लिए करीब 1.5 लाख पक्के घरों के स्वीकृति पत्र है। সরকারের চালু করা প্রকল্পগুলি থেকেই এর প্রমাণ মেলে। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সরকার আদিবাসী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। আদিবাসী জনগোষ্ঠীর কাছে পর্যটন শিল্পের সুফল পৌঁছে দিতে ভারত সরকার হোমস্টে তৈরিতে সাহায্য করবে। इस योजना के तहत जगह जगह ट्राइबल मार्केटिंग सेंटर बनेंगे। लोगों को होम स्टे बनाने के लिए मदद दी जाएगी, प्रशिक्षण दिया जाएगा। इससे आदिवासी क्षेत्रों में पर्यटन को बल मिलेगा और आज जो इको टूरिज्म की एक परिकल्पना बनी है वो हमारे जंगलों में आदिवासी परिवारों के बीच में संभव होगा। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিরসা মুন্ডা স্মৃতিতে একটি মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জন্মনের আওতায় উপজাতি পরিবারগুলির জন্য 11,000 বাড়ির গৃহপ্রবেশেও ভার্চুয়ালি অংশ নেন তিনি। देश के 60,000 से अधिक आदिवासी गांवों के विकास के लिए एक विशेष योजना हमने शुरू की, धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान। इसके तहत करीब 80,000 करोड़ रुपए आदिवासी गांवों में लगाए जाएंगे। এ রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। রাজারহাটের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি বলেন, বর্তমানে আদিবাসী গোষ্ঠী অরণ্যের অধিকার ফিরে পেয়েছে, যে অধিকারের জন্য ইংরেজ শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন বিরসা মুন্ডা। আদিবাসী সমাজের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত প্রকল্প ও পদক্ষেপের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে বনজ সম্পদের ওপর তাঁদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে। পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে। 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে। তাদের থাকা, খাওয়া, পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। ৫৫তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি শুরু হবে আগামীকাল, চলবে ২৮ তারিখ পর্যন্ত। পরিচালক তপন সিংহকে এবার শতবার্ষিকী সম্মান জানানো হবে। প্রতিবারের মতো এবারেও থাকছে চলচ্চিত্রের কর্মশালা, মাস্টার ক্লাস ও প্রশ্নোত্তর পর্ব। তরুণ চলচ্চিত্রকারদের কাছে উৎসবের অন্যতম আকর্ষণ ফিল্ম বাজার,
যেখানে প্রযোজকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন পরিচালকরা। এছাড়াও থাকছে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা। উৎসবে সেরা চলচ্চিত্র পাবে 40 লক্ষ টাকা ও স্বর্ণময়ূর। সেরা অভিনেতা পাবেন 10 লক্ষ টাকা। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হবে 15 লক্ষ টাকার। বেঙ্গলি প্যানোরামা বিভাগের জুরি বিশিষ্ট সমালোচক ও সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত উৎসব সম্পর্কে আকাশবাণীকে বলেন, 3টি বাংলা ছবি এবারের উৎসবে নির্বাচিত হয়েছে। ইফি গোয়াতে এখনো মেইন অ্যাট্রাকশন হলো ইন্টারন্যাশনাল সিনেমা অ্যান্ড ইন্ডিয়ান প্যানোরামা। ইফির একটা বড় অ্যাট্রাকশন হলো ইন্ডিয়ান প্যানোরামা, কারণ যারা বিদেশ থেকে আসে তারা এখানে একই এর মধ্যে নানা রকম দেখবার সুযোগ পায়। মানে ইন্ডিয়া একটা সময় বলতো সিনেমাস অফ ইন্ডিয়া, একটা সময় বলা হয় দের আর মেনি ইন্ডিয়াজ। প্যানোরামাতে আমি যদি অনেক বছর পুরনো একটা এক্সাম্পল নিই, আমি তখন বিদেশে লন্ডনে প্রথমবারে, তখন আমি যারা ইফির থেকে জানুয়ারি মাসে তখন ইফি হতো, ফেরত গিয়ে ওখানে বলছে উচ্ছ্বসিত যে একটা ফেস্টিভ্যালেতে একটা সেকশনে 16 থেকে জয় সন্তোষীমা আমরা দেখতে পাচ্ছি। এই চরিত্রটা কিন্তু এখনও আছে এবারকার প্যানোরামাতে গেলে পরে। একটা যেমন কলকি আছে, সেরকম একটা কারখানু বলে ছবি আছে স্যাটায়ার, একটা মঞ্জুমাল বয়েজ মালয়ালম ছবি আছে বিশাল স্কেলে, খুব ভালো লাগে। এই রকম আবার অন্যদিকে, এগুলো মেইন স্ট্রিমের মধ্যে বললাম, আবার অন্যদিকে একটা নার্সিং অবতার একটা অ্যানিমেশনে আছে, আবার গোট লাইফ বলে একটা ছবি আছে মালয়ালম ছবি, আবার সেটা দুবাইতে যারা কাজ করতে যায় তাদের যে কত রকম প্রবলেম ফেস করতে হয় তার উপর মাইগ্রেন্ট, হ্যাঁ মাইগ্রেন্ট লেবার, তাদের সেই জায়গায় মানে যার ওখানে পৌঁছানোর পরে পাসপোর্ট নিয়ে নিল সেরকম জায়গা। তারপরে মানে যে কথাটা বলতে চাইছি সেখানে আবার আমাদের অঙ্ক কি কঠিন একটা ছবি দেখবে তোমরা, ইয়াং বাচ্চাদেরকে নিয়ে কি অদ্ভুত সুন্দর কাজ করানো হয়েছে সেইটা। আবার আমার বস বলে যেটা প্যানোরামাতে এসেছে, সিনিয়র সিটিজেনদের ডে ক্রেশের কথা, সেটাও আছে। আবার আমাদের বাঙালিদের শুনতে খুবই ভাল লাগবে, তপন সিনহা সেন্টিনারি ইয়ার, তার উপরে ফোকাস আছে, কিন্তু আবার মৃণাল সেনের জন্য স্পেশাল স্ক্রিনিং পদাতিক। আর তপন সিনহা সেটা সেকশন আলাদা, ওটা ডিসকাশন থাকবে, ছবি দেখানোর পরে একটা ডিসকাশন থাকবে, সেটা বড় একটা জায়গা প্যানেল করে হবে, আমি তার সঙ্গেও যুক্ত আছি। আমাদের কিন্তু কলকাতা ফেস্টিভ্যালেও হবে তপন সিনহা, কিন্তু এবারে তপন সিনহা সেন্টিনারির মধ্যেও মৃণাল সেন ভুলে যাওয়া হয়নি, এটা একটা আমাদের যেখানে রাজ কাপুর স্পেশাল ওনাকে দেওয়া হচ্ছে, বা আক্কিনেনি তেলুগুর যিনি খুব নাম করা ডাইরেক্টর নাগেশ্বর রাও, আর রাফি আছেন এবছর, রাফিকেও একটা সেন্টিনারি হোমেজ দেওয়া হচ্ছে। এগুলো আমার মনে হয় যারা সিনেমার নতুন প্রজন্ম, আমি যেমন অনেক কিছু, আমাদের সময় একটা ডেলি চেঞ্জ বলে ব্যাপার ছিল। আমি তো মোটামুটি 70s কলেজে যখন পড়ি, সেই সময় আমরা স্কুলে থাকাকালীন আমরা সিনেমা দেখবার অত চান্স পাইনি। আমরা কলেজে থাকাকালীন আমাদের আগের প্রজন্ম মানে 60s, 50s, 40s ছবি আমরা ধরতাম, ওই ডেলি চেঞ্জ বলে একটা ব্যাপার হতো। এখন তো এগুলো উঠে গেছে, সিনেমা হলে দেখার কালচারটাই উঠে গেছে, এবং পুরনো সিনেমারও কালচার কিন্তু কমে যাচ্ছে। এখন এই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু আমাদের ক্লাসিক্স ধরতে হয়, নেটফ্লিক্স বা এইসব জায়গাতেও কিন্তু ক্লাসিক্সের জন্য ডিভোটেড চ্যানেল নেই, হাতে গোনা যদি থাকেও। সেই জায়গা থেকে ফেস্টিভ্যালের আরেকটা ইম্পর্টেন্ট সাইড হলো মাস্টার্সদেরকে নতুন প্রজন্মের কাছে নিয়ে আসা। এবার কি আমরা একটু ফিল্ম বাজার সম্পর্কে? নিশ্চয়ই, এটা খুব ইম্পর্টেন্ট ভাগ, এটা ইফিরই ভাগ। এটা এক সময় ইফি ফেস্টিভ্যালগুলো তো ডিরেক্টররা ফিল্ম ফেস্টিভ্যাল করতো, তখন এনএফডিসি একটা ফিল্ম বাজার বলে আলাদা করতো, সেখানে ইয়াং উঠতি বা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্সদের স্ক্রিন প্লে তারা বিদেশি প্রোডাকশন হাউসকে দেখিয়ে তাদের সাপোর্ট পাওয়া, সেটার একটা সুযোগ ছিল। যেমন আমাদের কান্নাডা ডাইরেক্টর রাম রেড্ডি, সে তিথি একটা ফিল্ম বাজার থেকেই কিন্তু তার স্ক্রিপ্ট। আমাদের এখানে আদিত্য সেনগুপ্ত, তার আসা যাওয়ার মাঝে সে কিন্তু
ফিল্ম বাজারে দেখিয়ে একটা জায়গা পেয়েছিল, বিদেশে সাপোর্ট পেয়েছিল বড়। তো কে কোন জায়গায় কতটা সাপোর্ট পাচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সুযোগটা যে ঘটলো আমার কাছে এটা একটা বড় কথা। ভূতপরিও তো গেছে, এবার ভূতপরিও রূপকথা, ফেরিটেল, সেটাও একটা জায়গা, সেটাও একটা ভূতের গল্প থেকে। তো নতুন আইডিয়া আমরা যদি সত্যি আমরা চাই, পুরনোদের বাদ দিয়ে কেন করতে হবে নতুন সব কিছু, পুরনোদেরকে নিয়েও তো নতুন কিছু ভাবা যায়। অঙ্ক কি কঠিন ছবির পরিচালক সৌরভ পালোধির সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি। এত বড় একটা ফেস্টিভ্যাল, সেই অর্থে এশিয়ার সর্ববৃহৎ একটি ফেস্টিভ্যাল, তো সেইখানে নিজের ছবি স্ক্রিনিং হবে, সেটা খুবই গর্বের, আনন্দের তো বটেই, কিন্তু পাশাপাশি আরও বেশি আনন্দ পাবো লোকজন হলে গিয়ে ছবিটি দেখবেন এবং ভালো মন্দ যাই লাগুক না কেন হলে এসে প্রত্যেকে দেখবেন, সেইটা আরও বেশি একটা অ্যাওয়ার্ডের মতন আমার কাছে কাজ করবে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছে 3 জন বাচ্চা, ছবিটার মূল বিষয়বস্তুটা কি? ছবিটির কেন্দ্রবিন্দু যেমন আপনি বললেন, একদমই ছোটরা, 3টে বাচ্চা, যাদের কলকাতা সংলগ্ন একটি বস্তিতে বড় হওয়া 3টি বাচ্চা, যাদের এই কোভিড পিরিয়ডের পর স্কুল বন্ধ হয়ে যায়, তাদের পড়াশোনা করার আর উপায় থাকে না, কিন্তু আমার আপনার প্রত্যেকের মতোই তারা 3 জনও স্বপ্ন দেখে ফেলেছিল যে বড় হয়ে কি হবে। এই প্রশ্নের শিকার তো আমরা ছোটরা সবাই হয়েছি স্কুল জীবন থেকে, তো তারাও স্বপ্ন দেখে ফেলে যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্স হবে, কিন্তু তাদের এই স্বপ্নের যে কারখানা, যেটাকে স্কুল বলি আমরা, সেটা বন্ধ। তাহলে কিভাবে সেটা পূরণ হবে? তো এই যে তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হওয়ার পেছনে প্রচুর মানুষজন একসঙ্গে কাজ করতে শুরু করে একটা বস্তিতে, এবং তারা তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারে কি না, তাদের এই স্বপ্ন ফুলফিলমেন্টের যে অঙ্কটা, সেটা কতটা কঠিন, কতটা সহজ, কতটা বাধা পায় চারিদিক থেকে, এবং সেটা ফাইনালি কি ঘটে, একদম এই নিয়েই ছোটদের খানিক বড় হয়ে দেখার গল্প আর কি। বোঝা গেল যে জীবনের অঙ্ক কি কঠিন, সেটাই অ্যাবসলিউটলি। তো পরবর্তীকালে এই ছবি কি হবে সেটা আমরা দেখব ইফিতে। এরপর কি চিন্তা ভাবনা? আমি ফিল্ম সামলে থিয়েটার করব না কোনো দিন, থিয়েটার সামলে ফিল্ম করব, তো ওইটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ভূতপরীর ছবির পরিচালক সৌকর্য ঘোষাল আমাদের প্রতিনিধিকে জানালেন, এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া খুবই গৌরবের ব্যাপার। এটা নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবি আমার 5ম ছবি আমার। আচ্ছা, এই 5টা ছবির মধ্যে জাতীয় চলচ্চিত্র উৎসবে কি এটাই প্রথমবার? এটাই প্রথমবার। আমার তো নিশ্চয়ই হ্যাঁ, আনন্দ তো একটা হয়, মানে এরকম একটা স্বীকৃতি যেখানে প্রায় 380টার উপরে ভারতীয় ছবি শর্টলিস্ট করার থেকে 20টা ছবিকে নির্বাচিত করেছে। বাংলা থেকে এতগুলো ছবি থাকা সত্ত্বেও 3টে ছবি সিলেক্টেড হয়েছে, তার মধ্যে আমাদের ছবিটা। এটা একটা আনন্দের বিষয় তো, মানে সংখ্যার দিক থেকে, কিন্তু আবেগের দিক থেকে দেশের কোনো পুরস্কার, আমার ছবি বিদেশের ফেস্টিভ্যালে গেছে, বাইরে অনেক জায়গায় গেছে, কিন্তু দেশের সর্বোচ্চ পুরস্কারের কিন্তু বা সর্বোচ্চ ফেস্টিভ্যালে ছবি দেখানোর আনন্দটা আমার কাছে একটু আলাদা, কারণ দেশের মর্যাদাটা একটা অন্য জায়গায়, আর আর্টিস্ট হিসেবে মর্যাদার একটা অন্য জায়গা। এই ছবিটা তৈরি করার ক্ষেত্রে যে ভাবনার প্রয়োগ, আমার যেটা দেখেছিলাম যে ভূতের ছবি কিংবা ভারতীয় ভূতের ছবিতে খুব বেশি পাশ্চাত্যের প্রভাব, ভূতের ডেফিনিশনটা খুব বিবলিক্যাল। রিসেন্টলি খুব ছবি হচ্ছে এরকম, কিন্তু আমাদের তার ছবিটা 2019 সালে করা, 2017-18 স্ক্রিপ্ট লেখা, তখন খুব একটা ভূতের ছবি এরকম হতো না, সবটাই হরর বেসড, একটু হলিউডি ছবি হতো। কিন্তু মজা হচ্ছে পাশ্চাত্যের ভূতের কনসেপ্ট আর প্রাচ্যের ভূতের কনসেপ্টের তো আকাশ পাতাল ফারাক, কারণ আমাদের এখানে একটা জন্মান্তরের কনসেপ্ট আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভূতের চরিত্র, ভূতের সমস্ত কিছু বদলে যায়। তো আমি সেই জন্মান্তরকে বেঁধে নিয়ে ভূতের একটা জীবন আলেখ্য লেখার ইচ্ছা ছিল, যেখানে ভূত ভালো মানুষের মতোই ভয়ঙ্কর। ছবির মূল উদ্দেশ্য ছিল ভূত হওয়ার সময় ঠিক কী কী হয় বলে মনে হয় বা জানি, এবং ভূত হওয়ার পরে সে মানুষকে কিভাবে দেখে। এইটা ছবির মূল উদ্দেশ্য, যে ভূত হওয়ার পর একটা ভূত মানুষকে কিভাবে দেখে। আমাদের ভূতপরী ছবিটা এবার ইফিতে 25শে নভেম্বর রাত্রি 8টার সময় আইনক্স সভাগৃহে প্রদর্শিত হবে। তো আমি আর্জি জানাবো যারা যারা যাবেন ইফিতে, যারা ভারতীয় ছবি ভালোবাসেন, বাংলা ছবি ভালোবাসেন, তারা যেন ছবিটা দেখতে আসেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসুরুদ্র, সংকলন এবং প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।